সারপ্রাইজের মুখে ডক্টর সম্বোধনের কথাটা বেশ মনে ধরল রূপকথার। লাজুক হেসে ন্যালিকে ডেকে বলল, এদিকে আয় নীলি। বেচারি ন্যালি এতক্ষণ চুপচাপ অবাক নয়নে পর্যবেক্ষণ করছিল সবকিছু। ঘটনা কোথা থেকে কোথায় যাচ্ছে তা কোনো আগামাথা খুঁজে পেল না সে। রূপকথার সাথে এই বদলোকের মাখামাখি পছন্দ হলো না ন্যালির। এদিকে অভিরূপ তাকে কেমন ঘুরঘুর করে দেখছে। ছেলেটির চেহারা দেখেই কেমন ভয় লাগছে। মনে হচ্ছে এখনই পকেট থেকে অজগরের মাংস বের করে বলে উঠবে, ধর ন্যালি, অজগর খা। এক থু, কি বিশ্রী ব্যাপার। ন্যালির বোকার মতো দাঁড়িয়ে থাকা দেখে অভিরূপের মুখের সামনে চুটকি বাজিয়ে বলে উঠল, তোমার বান্ধবী ভেতরে চলে গেছে, এখানে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? বিশেষ অভ্যর্থনায় ভেতরে নিতে হবে তোমাকে। অভিরূপের অধিক বাড়াবাড়িতে ন্যালির প্রচন্ড রাগ হলো। চিকন গলায় সে অভিরূপকে ধমকে বলে উঠল, এই আপনি চুপ করুন তো, সব সময় বেশি কথা বলেন। কথাটি বলেই হনহন করে হাঁটা ধরল। ন্যালি যাবার পানে তাকে অভিরূপ বলে উঠল, চাপ বাবা, আমি আবার কি করলাম? সারফরাজের ড্রয়িং রুমে সোফায় পা ছড়িয়ে বসলো সারফরাজ। রূপকথাকে হাতের ইশারায় বসতে বললেও সে ঠায় দাঁড়িয়ে রইল। কামালকে ডেকে তুলা আর স্যাভলন দিতে বলল সারফরাজ, সাথে এক বোতল কুসুম গরম জল। কামাল দৌড় দিয়ে সব রেডি করে সারফরাজের সামনে আনতেই মাথা ইশারা করে সারফরাজ বলল, ডাক্তার সাহেবের কাছে দাও। আজকে আমার পুরোটাই ওনার কাছে সঁপে দিয়েছি কামাল চাচা। সে আমাকে মারুক কাটুক যাই করুক, আমার কোনো আপত্তি নেই। সারফরাজের ঠেস দেওয়া কথা বৃদ্ধা কামাল খুব করে বুঝলো। কথার মারমত্ত বুঝে সে ঠোঁট টিপে হেসে প্রস্থান নিল। এরপর ফিরে এলো ছোট্ট একটা টুল নিয়ে। কামালের থেকে টুল নিয়ে সারফরাজের সামনে বসলো রূপকথা। এরপর পানিতে স্যাভলন ঢেলে তুলা ভিজিয়ে পরম যত্নে টেনে ধরল সারফরাজের হাত। রূপকথার স্পর্শে সোপার হেলান দিয়ে চোখ বুজে ফেলল সারফরাজ। এই অনুভূতি বোঝানোর ভাষা তার জানা নেই। সেদিনের সেই ছোট্ট রূপকথা এত বড় হয়ে তার সামনেই দাঁড়িয়ে, অথচ নিজের পরিচয়টুকু প্রকাশ করতে পারছে না সারফরাজ। কষ্টে বুক মুচড়ে উঠছে বারবার। নিজের যন্ত্রণা দমিয়ে রেখে সোজা হয়ে বসলো সারফরাজ। রূপকথা খুবই যত্ন সহকারে সারফরাজের ক্ষত পরিষ্কার করছে। চশমার কালো ভাঁজ ভেদ করে রূপকথার ফর্সা মায়াবী মুখশ্রী দেখতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে। তবুও চশমা খুলল না সে। পাছে তার ছ্যাবলার মতো ঘুরে ঘুরে রূপকথাকে দেখা বন্ধ হয়ে যায়। রূপকথার দিকে এক নাগারে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সারফরাজের মনে হলো তার সামনে 12 বছর আগের 6 বছরের ছোট্ট রূপকথা বসে আছে। রূপকথার খিলখিলে হাসি, চঞ্চলতা, দুষ্টুমি, এলোমেলো প্রশ্ন, ভুরু কুচকে কালো বড় বড় পাপড়ি ওলা চোখ, চিকন চিকন দাঁত, সব কেমন যেন সারফরাজকে ঘায়েল করলো নিমেষেই। হঠাৎই কোর্টের চালানের দিন পুলিশ স্টেশনের প্রাঙ্গণে রূপকথার আহাজারি কানে জোরে করে বাড়ি খেল সারফরাজের। সারফরাজের গলা জড়িয়ে রূপকথার হাত পা ছোড়া দৃশ্য মনে পড়তে ব্যথায় বুকটা কেমন ভার হলো। পুরনো স্মৃতির চারণ করতেই কখন সারফরাজের গাল গড়িয়ে নোনতা জলের ধারা প্রবাহিত হলো তা খেয়াল করল না সারফরাজ। সারফরাজের হাত পরিষ্কার করতে করতে সহসায় থেমে গেল রূপকথার হাত। নিজের কাজ ফেলে সারফরাজের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল রূপকথা। এরপর মনে মনে বলল, এত বড় শক্ত সামর্থ্য মানুষটা সামান্য ব্যথায় এভাবে কাঁদছে? মনে প্রশ্ন মনেই চেপে নরম গলায় বলল, খুব লাগছে বুঝি? আমি তো আলতো হাতেই করছি। সারফরাজ মাথা দুলিয়ে প্রতিউত্তর করল। জি আমি ঠিক আছি। রূপকথা আবার নিজের কাজে মনোযোগী হতেই আনমনির রূপকথার মাথায় হাতে ছোঁয়ালো সারফরাজ। এতে সামান্য নড়ে উঠল রূপকথা। সম্বিত ফিরে ফিরেতেই হাত সরিয়ে সারফরাজ বলল, আই এম সরি। ক্ষত পরিষ্কার করে আর একটা ব্যান্ডেজ হাতে বেঁধে উঠে দাঁড়ালো রূপকথা। এরপর ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বলে উঠল, আপনার কাজ শেষ, এবার আমার ব্যাগটা দিন, আমাদের বাড়ি ফিরতে হবে। রূপকথা চলে যাবে ভাবতেই সারফরাজের মন কেমন করে উঠল, কিন্তু স্বাভাবিক থাকার চেষ্টা করে শোধালো। কেন এসেছিলে এই বাড়িতে? সারফরাজের প্রশ্নে মাথা নিচু করে ফেলল রূপকথা। এরপর নিবু নিবু গলায় বলল, কাউকে খুঁজতে। কাকে? সারফরাজকে। সারফরাজ কি হয় তোমার? উত্তর দিল না রূপকথা, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, আপনি এ বাড়িতে কি করেন? সারফরাজ সোপা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
আমার বাড়িতে আমি কি করতে পারি মিস রূপকথা? আগন্তুকের মুখে নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। এরপর চট করে বলে উঠল, আমার নাম জানেন কি করে? তোমার কাজিনের থেকে শুনেছি গতকাল। রূপকথা ঠোঁট গোল করে বলল, ও এসো আমার সাথে। কথাটি বলেই সিঁড়ি ধরে হেঁটে উপরে উঠল সারফরাজ। রূপকথা গুটি গুটি পায়ে অনুসরণ করলো সারফরাজকে। সারফরাজ আর রূপকথা দোতলায় উঠতেই নেলি ফিসফিস করে অভিরূপকে শোধালো, এই দারোয়ানটা বড্ড শয়তানা ধূর্ত, আপনি চিনেন একে? অভিরূপ স্বাভাবিক গলায় বলল। ওমা, নিজের বন্ধুকে চিনবো না? নেলি পাল্টা প্রশ্ন করলো, আপনি কার বাসার দারোয়ান? আমাকে দেখে কি দারোয়ান মনে হচ্ছে? কোন অ্যাঙ্গেল থেকে আমার চেহারা বা গেট আপ দারোয়ানের মতো? নেলি অভিরূপের উঁচু গলায় ভরকে গিয়ে বলল, আপনার বন্ধুকে দেখেই বোঝা যায় না সে দারোয়ান, কিন্তু গতকাল লুঙ্গি উঁচিয়ে যেভাবে লাঠি নিয়ে দৌড়ে এসেছিল, ও মাই গড! অভিরূপ ঘটনা বুঝতে পেরে ধেয়ে আসা হাসি রোধ করে বলল, ও দারোয়ান নয়, লুঙ্গি পরলেই কেউ দারোয়ান হয় না মিস বোকাফুল। নিজের নামের এমন উপমায় কপাল চোখ কুঁচকে দূরে সরে দাঁড়ালো নেলি। এরপর গজগজ করে বলল, আপনাকে মোটেও দেখতে ইচ্ছে করছে না। তাহলে দেখো না। ইচ্ছে করে দেখতে চাইছি না নাকি? সব কারসাজি তো উপরওয়ালার, নয়তো এই মানুষ আমার স্বপ্নে কি করে? অভিরূপ মাথা বাড়িয়ে শোধালো। কিছু বললে? কার স্বপ্নে কি এসেছে? ধ্যাত! বলেই ঘর ছেড়ে বেরিয়ে এলো নেলি। বাইরে লিচু গাছ কেমন হাতের ইশারায় তাকে ডাকছে। কিন্তু গতকালকের দুর্ঘটনা মনে করে লোভ লালসা মাটি চাপা দিল নেলি। নেলির পেছন পেছন অভিরূপ এসে দাঁড়ালো। এরপর প্যান্টের পকেটে হাত গুজে নিচু গলায় শোধালো। লিচুগুলো তোমাকে ডাকছে। নেলি বিরক্ত হয়ে বলল, আরে ফাজিল লোক তো আপনি, এমন জ্বালাচ্ছেন কেন? অমায়িক হেসে ঠোঁট কামড়ে ধরে অভিরূপ বলল, তোমাকে জ্বালাতন করতে আমার বড্ড ভালো লাগছে। প্লিজ রাগ করো না। তুমি যেমন ভাবছো আসলে আমি মোটেও এমন না। আজ যেন কি হয়েছে, আমার সাথের শয়তানগুলো আমাকে কেমন উস্কে চলেছে বারবার। কি করি বলো তো? নেলি কোনো উত্তর দিল না, চুপচাপ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল শুধু। সারফরাজের বেডরুমের দেয়ালে মায়া চৌধুরী আর সাদা বা শাহজাইনের বড় ফ্রেমের ছবি দেখে কিছুটা স্তব্ধ হলো রূপকথা। না চাইতেও ইতস্তত করে বলে উঠল, ওনারা সারফরাজের বাবা মা, তাই না? সারফরাজ মাথা ঝাঁকালো। রূপকথা এবার এই ছবি দুটোর পানে এগিয়ে ভালো করে দেখলো। এরপর শোধালো, আপনি সারফরাজকে চেনেন? সারফরাজ দ্বিধাহীন হয়ে ঠায় দাঁড়িয়ে রইল, জবাব দিল না। কথার প্রসঙ্গ পাল্টাতে রূপকথার ব্যাগ রূপকথার দিকে এগিয়ে বলে উঠল। তোমার ব্যাগ? কম্পিত হাতে ব্যাগখানা নিয়ে রূপকথা নিচু গলায় বলে উঠল, সারফরাজ যদি কখনোই এখানে আসে, বলবেন রূপকথা এসেছিল তার খোঁজে। ও আমাকে কথা দিয়েছিল ও ঘুরে বেড়ানো শেষ হলে ফিরে আসবে, কিন্তু ও আসেনি। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো রূপকথার। সামনে দাঁড়ানো মানুষটার কাছে ভেতরে জমানো সকল দুঃখ উগরে দিতে ইচ্ছে করলো। তাই নিজেকে আটকে না রেখে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ব্যাগখানা বুকে চেপে ধরে সিক্ত গলায় রূপকথা বলে উঠল, আমি কিছুতেই ওকে ভুলতে পারি না। ও আমার রক্তের কেউ নয়। আমি আমার বাবা মাকে ভুলতে বসেছি প্রায়, কিন্তু সারফরাজকে কোনোভাবে ভুলতে পারছি না আমি। বুকে প্রচুর যন্ত্রণা হয় আমার, কাউকে বোঝাতে পারি না সেই কষ্ট। একটা মানুষের পুরো পৃথিবী ঘুরতে ঠিক কতগুলো বছর লাগে আপনি জানেন? রূপকথার বাঁধনহারা কান্না সেল হয়ে বিঁধল সারফরাজের বুকে। তীব্র অপরাধবোধ আর রূপকথার অশ্রুজল সব কেমন সারফরাজের দিকে আঙুল তুলল। নিজেকে নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম মনে হলো। ভেতরে পশুসত্তা প্রচণ্ড আঙুল তুলে ধমকে বলে উঠল, নির্দয় মমতাহীন পশু কোথাকার। রূপকথার অবিরত অশ্রুধারা সহ্য হলো না সারফরাজের। সদ্য ব্যান্ডেজ করা হাতে চোখের রোদ চশমা খুলে বুকের নিচে পড়ে থাকা ছোট্ট রূপকথাকে ছোট্ট বাচ্চার নেই দুই হাতে বাহুতে ধরে উঁচু করে নিজের চোখের সামনে তুলে ভাঙা অস্পষ্ট গলায় বলে উঠল সারফরাজ, আমার পৃথিবীর শেষ সীমা তোমাতে এসে সমাপ্তি টেনেছে রূপকথা। আমি বেড়াতে বেড়াতে ক্লান্ত। সারফরাজের পেশিবল হাতের উপর শূন্য ঝুলে আছে রূপকথা। সারফরাজের বলা শেষ কথাগুলো যেন কানে ভুল শুনল সে। বার কয়েক পলক ঝাপটিয়ে সারফরাজের চোখে চোখ রাখতেই বড় বড় চোখ দুটো জলে টইটম্বর হলো। তাদের লোকানো বিন্দুর পরিমাণও চেষ্টা করল না রূপকথা।
সারফরাজের ঘোলাটে আকাশী চোখজোড়া গভীরভাবে পরখ করল রূপকথা। অদ্ভুত চোখজোড়া আগের মতোই সুন্দর আর গভীর, যেন স্বচ্ছ সমুদ্র। এতদিন বাদে সারফরাজকে ফিরে পেয়ে রূপকথা হো হো করে কেঁদে উঠল। দুই হাতে আজলাই সারফরাজের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত মুখশ্রী ভরে নিয়ে ব্যাকুল হয়ে শোধালো। কেমন আছো তুমি? অনেক বড় হয়ে গেছো। রূপকথার প্রশ্নে কেমন কেঁপে উঠল সারফরাজের প্রশস্ত বুক। সত্যিকারের অর্থে কেমন আছে সে? আদৌ এর উত্তর কি বলা উচিত? আমি ভালো আছি। আদৌ আমি ভালো আছি? কই, আমি তো ভালো নেই। এভাবে নিঃসঙ্গ একা কি কেউ ভালো থাকতে পারে? মনের কথা মনেই মাটি চাপা দিল সারফরাজ। মন সমুদ্রে উত্তাল ঢেউয়ের দলকেও কঠিনভাবে স্থির করল এই নিষ্ঠুর মানব। গলার অ্যাডা ম্যাপ ক্রমাগত ওঠানামা করছে। বিষাদেরা চিৎকার করে কণ্ঠনালী ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু প্রশ্রয় দিল না সারফরাজ। বিষিয়ে ওঠা কম্পিত গলাকে স্বাভাবিক করে প্রত্যুত্তর করল। ভালো আছি রূপকথা। সারফরাজের চোখে রূপকথার দৃষ্টি এখনো নিবদ্ধ। লালচে ঠোঁটজোড়া নাড়িয়ে বলা ভালো আছি কথাটা মিথ্যা মনে হলো রূপকথার কাছে। চোখজোড়া ভিন্ন কথা বলছে, কেমন অসহায়ত্বের ছাপ তাতে। কিন্তু ঘাটালো না রূপকথা। তপ্ত শ্বাস ফেলে নিচু হয়ে বিছানায় নরম তোষকে রূপকথাকে বসালো সারফরাজ। এরপর নিজে বসলো রূপকথার পায়ের কাছে মেঝেতে, ঠিক 12 বছর আগে যেমনটি বসতো। সারফরাজের সেট করা ঝলমলে চুলগুলো অল্প হাত বোলালো রূপকথা। আবেশে চোখ বুজে ফেলল সারফরাজ। পরক্ষণে নিজের হাত গুটিয়ে রূপকথার কান্না মিশ্রিত হাসলো অল্প। এরপর বলল, এতগুলো বছরে একবারও আমায় দেখতে এলে না। এসেছিলাম যখন তোমার বয়স 8, তখন। সামনে এলে না কেন? কিসের ভয়? ছাড়তে চাইতে না, আর আমি চাইনি একজন খুনির ছায়া তোমার উপর পড়ুক। আমি বড্ড অশুভ আর অলক্ষণে রূপকথা। সারফরাজের এহেন নিষ্ঠুর কথা শুনতে চাইল না রূপকথা। দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে বলে উঠল। চুপ করো, এইসব শুনতে চাই না। তাচ্ছিল্য হাসল সারফরাজ, কিন্তু প্রতিউত্তর করল না। রূপকথা সারফরাজের হাত দুটো চেপে ধরে নিজ কপালে ছুঁয়ে নীরবে কেঁদে উঠল। অশ্রু জলধারা সারফরাজের হাত দুটো কেমন জ্বালিয়ে দিচ্ছে। এই সাথে পুড়ে খাক হচ্ছে নিষ্ঠুর হৃদয়টাও। এই যন্ত্রণা সয়ে নিতে পারছে না সারফরাজ, তাই সে হাত টেনে সরিয়ে নিতে চাইল, কিন্তু রূপকথা ছাড়ল না। পালাতে চাইছো? সিক্ত গলায় প্রশ্ন করল রূপকথা। রূপকথার প্রশ্নে দৃষ্টি সরিয়ে নিল সারফরাজ। আজ যেন তার মুখে কথাগুলো কেউ বন্দি করে নিয়ে গেছে। চাইলেও একটা টুশব্দ করতে পারছে না। তার প্রতিনিয়ত মনে হচ্ছে গলার মধ্যখানে কেউ শক্ত হাতে চেপে ধরেছে। সেই কঠিন হাতের বাঁধন ফসকে একটা শব্দ পর্যন্ত ঠোঁটের আগায় গড়াচ্ছে না। সারফরাজের নীরবতা রূপকথা আবারও বলে উঠল। কোথায় ছিলে এতদিন? অস্ফুট গলায় সারফরাজ বলল। রাশিয়া। কথাটা পুরোটাই মিথ্যা, কিন্তু সে সত্যি চেপে গেল। সারফরাজের হাত ছেড়ে দিয়ে দুই হাতের করপুটে চোখের জল মুছল রূপকথা। এরপর মাথা নিচু করে ধীর গলায় বলতে লাগলো। পাপা ক্যালিফোর্নিয়ার সেই আঙ্কেলের থেকে অনেক খোঁজ করেছে তোমার, কিন্তু তোমাকে পায়নি। আমার প্রতি মুহূর্তে মনে হতো তুমি আমার খুব কাছে কুলিয়ে আছো। একদিন ঠিক ফিরে আসবে তুমি। অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই না? সারফরাজ অল্প করে বলল। হুম। আবার ফিরে যাবে রাশিয়া? হুম। কবে? খুব দ্রুত। আমাকেও সঙ্গে নেবে? আকুলতা মিশ্রিত অনুরোধ করল রূপকথা। অনুভূতিহীন বুকটা কেমন ভেঙে এলো এবার সারফরাজের। এই আবদারের উত্তর কি? কিছুক্ষণ নীরব থেকে সারফরাজ বলল। ওখানে বড্ড অন্ধকার রূপকথা। অন্ধকারে মনস্টার থাকে। তুমি না অন্ধকারে ভয় পাও? সারফরাজের বোকা উত্তরেই কিঞ্চিত শুকনো হাসল রূপকথা। এরপর শুষ্ক ঠোঁটে জোড়া জিভের অগ্রভাগে ভিজিয়ে বলল। মনস্টার বলতে কিছুই নেই। আমি এখন বড় হয়ে গেছি সারফরাজ। এখন বয়স 18 আমার। ওসব ছেলে ভুলানো কথা আর বলে আর পালাতে পারবে না তুমি। রূপকথার বুদ্ধিদীপ্ত উত্তরে ঠোঁট টিপে হাসল সারফরাজ। এরপর রূপকথার পানে তাকিয়ে বলল। আমি তোমার জন্য ক্ষতিকারক রূপকথা। আমার সামনে এত এসো না, পরে পস্তাবে। আমি মানুষরূপী শয়তান। আমার ভেতরে কোনো হৃদয় নেই, যা আছে সব অঙ্গার, দগ্ধ কয়লা আর ছাই। ওই কয়লা আর ছাই আমি পরিষ্কার করতে চাই। পারবে না। বলেই উঠে দাঁড়ালো সারফরাজ।
এরপর ব্যালকনি দিয়ে বাইরে দৃষ্টি মেলল। আকাশে ঘন কালো মেঘ ঢেকে গিয়েছে। এলোমেলো বাতাসে জানালা দরজার কার্পেটগুলো হুড়মুড়িয়ে করে উঠছে। গাছের ডালপালা দুমড়ে মুচড়ে একাকার। অল্প কিছুক্ষণের মধ্যেই খুব ভারী বর্ষণ ঝরবে মনে হচ্ছে। ব্যালকনি থেকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় সারফরাজ বলল। বাড়ি ফিরে যাও রূপকথা। সারফরাজের কথাটা কেমন কঠিন শোনালো। এমনভাবে তাকে তাড়িয়ে দিতে চাইছে সারফরাজ, কিন্তু কেন? রূপকথাকে নির্ঘাত দেখে সারফরাজ আবারও বলল। বৃষ্টি আসবে, বাড়ি ফিরে যাও। তাড়িয়ে দিচ্ছ? ভঙ্গুর গলায় শোধালো রূপকথা। সারফরাজ উত্তর দিল না, শুধু ফাঁকা দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। রূপকথা জেদি মেয়ের মতোই বলল। তোমার থেকে কোথাও যাব না আমি। কেন থাকবে আমার কাছে? এভাবে চাইলে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে থাকতে পারে? মানুষ কি ভাববে? যাই ভাবুক, আমি যাব না। বলেই খাটের উপর শক্ত আসনে বসলো রূপকথা। রূপকথার এহেন পাগলামোর কাণ্ডে বাঁকা হাসলো সারফরাজ। তুমি আর ছোটটি নও রূপকথা, বাড়ি ফিরে যাও। তবে তুলে এনেছিলে কেন রাস্তা থেকে? ওখানেই ফেলে চলে যেতে। বাবা মায়ের সাথে সাথে আমিও মরে যেতাম। কেন দিলে নতুন জীবন? আমি বলেছিলাম তোমায় বাঁচাতে আমায়। চিৎকার করে কথাগুলো বলেই দুই হাতে মুখ ঢেকে আবার কেঁদে উঠল রূপকথা। সারফরাজ যেন মহা মুশকিলে পড়ল। এবার উপায় কি তবে? এই মেয়ে তো কিছুই বুঝতে চাইছে না। বড় হয়ে এমন মাথামোটা হলো কি করে এই মেয়ে? আদৌ এটা রূপকথা তো নাকি? মনের ভাবনা ফেলে সারফরাজ রূপকথার মাথায় মমতার পরশ বুলিয়ে বলে উঠল। বাড়ি ফিরে যাও রূপকথা, আমার কাছে তুমি আর আগের মতো নিরাপদ নও। সর্বনাশ হয়ে যাবে তোমার। কি সর্বনাশ? কাঁদতে কাঁদতে শোধালো রূপকথা। রূপকথার প্রশ্নে ইতিউতি তাকালো সারফরাজ। ভেতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, খুবই খারাপ একটা অনুভূতি। এই বয়সে এই অনুভূতি আসা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রূপকথাকে জড়িয়ে এই অনুভূতির শিকার হতে চায় না সে। হাতের করপুটে একবার নিজের মুখ মুছে নিল সারফরাজ। এত শীতল দিনেও কেমন ঘেমে উঠেছে সে। শরীরে যেন 440 ভোল্টের ঝটকা লেগেছে। এই বুঝি ব্লাস্ট হলো সে। কিন্তু এই বোকা মেয়ে বুঝছে না কেন কিছু। সুফিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দেব আমি। মেয়েটাকে এমন মাথামোটা কর্থব বানাতে রেখে গেছিলাম। এত বড় মেয়ে এমন বোকা হলে মানা যায়? ওহ গড, এই মেয়ে যায় না কেন? সারফরাজের উত্তপ্ত চিন্তা ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে ছমছমিয়ে বর্ষণ শুরু হলো। সেই বর্ষণের বানে তাকিয়ে অসহায়ের ন্যায় সারফরাজ বলে উঠল। তবে কি দেশে ফিরে ফেসে গেলাম? আকস্মিক বৃষ্টিতে টনক নড়ল ন্যালির। বোকার মতো বাইরে দাঁড়িয়েছিল সে। হুট করে বৃষ্টি এসে তাকে কেমন ভিজিয়ে দিল। বৃষ্টির জল একদম সহ্য হয় না তার। মাথায় লাগলেই নিউমোনিয়া ধরে যায়। জন্মের পর থেকে এই সমস্যা। এবার কি হবে তবে? উপায়ন্ত না পেয়ে দৌড়ে বাগানের কান্নারে ছাউনিওয়ালা বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো ন্যালি। ইতিমধ্যে বেশ খানিক ভিজে গেছে সে। নির্ঘাতের জ্বরের চিন্তায় ঠোঁট ভেঙে কান্না এলো তার। জ্বর এলে সব কিছু তিতকুটে লাগে, কিচ্ছু খাওয়া যায় না। কিন্তু সে তো খেতে ভালোবাসে। এভাবে না খেয়ে বিছানায় পড়ে থাকলে কেমন হবে? আগাম চিন্তায় কেমন অস্থির হলো ন্যালি। দূর থেকে পুরো বিষয় খেয়াল করলো অভিরূপ। কামালের থেকে একটা ছাতা নিয়ে দৌড়ে এলো ন্যালির কাছে। এরপরে বিনয়ের স্বরে বলল। ভেতরে চলো। এবার আর কোনো প্রকার তেরামো করলো না সে। বাধ্য মেয়ের মতো অভিরূপের ছাতার নিচে এসে দাঁড়ালো। অভিরূপ এক হাতে ছাতা আর এক হাতে ন্যালিকে আগলে ঘরের ডাইনিং রুমে নিয়ে এলো। সবাই বসতে বসতে ন্যালি অভিরূপের উদ্দেশ্যে বলল। একটা টাওয়াল পাওয়া যাবে? আসলে আমার বৃষ্টির পানিতে সমস্যা আছে। অভিরূপ মাথা নাড়িয়ে দৌড়ে চলে গেল দোতলায়। সারফরাজের ঘরের দুয়ার বন্ধ দেখে আর কড়া নাড়ল না। এরপর কামালকে ডেকে একটা গামছার ব্যবস্থা করে নিজেই হাত লাগিয়ে নেলির মাথা মুছে দিল। এই প্রথম ন্যালির মনে হলো ছেলেটাকে যেমনটি ভেবেছে সে আসলে তেমন ছেলে নয়। অভিরূপের এই সিরিয়াস মুখ পানে তাকিয়ে গভীরভাবে অভিরূপকে পর্যবেক্ষণ করলো ন্যালি। কুচকুচে কালো মনির চোখ দুটো বড্ড অমায়িক, তাতে কেমন মায়া খেলা করছে। শ্যামবনের শরীরটা বড্ড আকর্ষণীয়, লম্বা চওড়া যথেষ্ট, ক্লিন শেপ, গালের শক্ত চোয়াল কেমন গাম্ভীর্য ভাব হংকার ছেড়েছে। চেপে রাখা লাল ঠোঁট দুটো যথেষ্ট মোহনীয়। অবশ্য কোনো ভদ্র ঘরের সন্তান হবে।
ন্যালির ভাবনার মাঝে অপরূপের স্বাভাবিক নরম গলায় বলে উঠল। চা খাবে? দেয়ালে থাকা ঘড়িতে নজর বোলালো ন্যালি। দুপুর প্রায় 2টোর কাছাকাছি। খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্লেট ভর্তি করে আলু ভর্তা আর মাংস দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে। অবশ্য এমন বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি হলেও মন্দ হয় না। কিন্তু এই লোক ভাত অফার না করে চা অফার করছে কেন? খালি পেটে কেউ চা খায়? ন্যালির উত্তরের আশায় অভিরূপ ভুরু কুচকিয়ে ন্যালির পানে তাকিয়ে রইল। কিন্তু ন্যালি উত্তর করবার আগেই পেটের মধ্যে কেমন গুড়গুড় শব্দ হলো। বাইরে থেকে সেই শব্দ স্পষ্ট শুনতে পেল অভিরূপ। ন্যালি লজ্জায় পেট চেপে ধরে বোকার ন্যায় হাসতে হাসতে বলে উঠল। রূপকথার অত্যাচারে সকালে সেভাবে খেতে পারিনি, গ্যাস্ট্রিকের প্রবলেম করছে। অভিরূপ এবার হাসলো না, সিরিয়াস দেখালো তাকে। দৌড়ে কিচেনে গিয়ে কামালকে জিজ্ঞেস করলো। দুপুরের মেনু কি আজকে? বৃদ্ধা কামাল ইতস্তত করে বলল। সারফরাজ তো বাসায় খায় না, তাই সেভাবে কিছু রান্না হয় না। কামালের উত্তরে অভিরূপ কিছুটা হতাশ হলো। আর দেরি না করে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল সে। যাবার আগে ন্যালিকে বলে গেল। একটু পরেই ফিরছি, অপেক্ষা করো। ন্যালি প্রতিউত্তর করবার সময় পেল না। নিজের বাইক হাঁকিয়ে বেরিয়ে গেল অভিরূপ। একা ড্রয়িং রুমে চুপটি করে বসে ন্যালি ভাবতে লাগলো। ওই ডেঞ্জারাস ছেলেটার সাথে এত সময় রূপকথা কি করছে? বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বাড়ল। আকাশের ঘন মেঘ আর বিদ্যুতের চমকানো দেখে মনে হচ্ছে সন্ধ্যার আগে এই বৃষ্টি থামবে না। তপ্ত শ্বাস ফেলে বিদেশ থেকে আনা একটা চকলেট রূপকথার দিকে এগিয়ে সারফরাজ বলল। নাও চকোলেট খাও। সারফরাজের হাত থেকে চকলেট নিয়ে চুপচাপ বসে রইল রূপকথা। খেলো না। এটা দেখে সারফরাজ বলল। খাচ্ছ না কেন? রূপকথা অভিমানের স্বরে বলল। আগে বলো কোথায় কোথায় ঘুরলে এতগুলো বছর? রূপকথার প্রশ্নে কপালে চাপড় মারল সারফরাজ। এরপর অনেকগুলো দেশের নাম বলল। সেগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শুনল রূপকথা। সারফরাজের মুখে এতগুলো দেশের ভ্রমণের নাম শুনে ছোট্ট বাচ্চা নয় রূপকথা গদগদ হয়ে জিজ্ঞেস করলো। আমার জন্য কি এনেছো ওই সব দেশগুলো থেকে? সুফিয়ান চৌধুরীর কাছে পাঠানো প্রত্যেকটা গিফটের কথা চেপে গেল সারফরাজ। সুফিয়ান চৌধুরী নিজে থেকে স্বেচ্ছায় যে রূপকথার থেকে সারফরাজের বিষয় গোপন রেখেছে, এটা সারফরাজ খুব করে টের পেয়েছে। যদিও সুফিয়ান চৌধুরী এহেন নিষ্ঠুর আচরণে মনে বেশ করে কষ্ট পেয়েছে সারফরাজ, তবুও রূপকথার সামনে সুফিয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চায় না সে। সারফরাজকে নিশ্চুপ কিছু ভাবতে দেখে রূপকথা বলে উঠল। একটা প্রশ্ন করেছি। রূপকথার এই চিকন স্বরে নিজেকে ধাতস্থ করলো সারফরাজ। এরপর ইতস্তত করে বলে উঠল। টাকা ছিল না রূপকথা। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ পয়সাওয়ালা মানুষ তুমি। এবার দমে গেল সারফরাজ। মিনমিন করে কিছু একটা বলতে চাইল সে, কিন্তু তার আগেই দরজায় ন্যালি কড়া নেড়ে ডেকে উঠল। রূপকথা! ন্যালির ডাকে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রূপকথা। এরপর শোধালো। কি চাই? ন্যালি একবার ভীত চোখে সারফরাজকে দেখে নিয়ে বলে উঠল। আম্মু ফোন করে জানতে চাইছে কখন ফিরবো। ন্যালির কথায় চট করে রূপকথা বলে উঠল। বলো আজ ফিরবো না। ন্যালি বিস্ফোরিত চোখে উত্তেজিত গলায় বলল। কি? চকলেটের প্যাকেট ছিঁড়ে চকলেট খেতেই রূপকথা কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে উঠল। যা শুনেছিস তাই ঠিক। আজ সারফরাজদের বাড়িতে থাকবো আমরা। রূপকথার উত্তরে চোখ মুখ কুঁচকে ফিসফিস করে ন্যালি বলল। তুই কি 2 বছরের ছোট বাচ্চা? এমন মেয়ে মানুষহীন বাড়িতে এত বড় দামড়া লোকের সাথে রাত কাটাবি? চল বাড়ি চল, আমার খিদে পেয়েছে। রূপকথা দরজা ছেড়ে রুমে এসে সারফরাজের থেকে 2টো চকলেট নিয়ে ন্যালির হাতে গুজে দিয়ে বলে উঠল। এটা খেতে খেতে বাইরে অপেক্ষা কর, পরে তোর সাথে দেখা করছি। ন্যালি কিছু বলার আগেই ঠাস করে দরজা আটকে দিল রূপকথা। এরপর পুনরায় সারফরাজের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারফরাজের চোখে চোখ রেখে শোধালো। হাবিলিতে গিয়েছিলে? হুম। নিজের ঘরে? হুম। দেয়ালে কিছু লেখা দেখতে পেয়েছিলে? না। আমি গিয়েছিলাম হাবিলিতে তোমার খোঁজে। তোমার ট্র্যাঙ্ক খুলে পুরনো কাপড় আর তোমার বাবা মায়ের ছবি আমি নিয়ে এসেছি। একটা মসৃণ দেয়ালে নিজের ঠিকানা আর তোমার জন্য একটা মেসেজও লিখে এসেছিলাম বড় বড় করে। কিছুটি দেখতে পাওনি? রূপকথার কথাই সারফরাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল।
রূপকথাকে কিছু বলতে না দিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করলো। কালো কালি দিয়ে কি রূপকথার মেসেজার ঠিকানা মুছে দেওয়া হয়েছিল? কে করেছে এসব? মনের ভাবনা প্রকাশ করলো না সারফরাজ। এরপর হঠাৎই রূপকথার স্বপ্নে বলা কোনো ছেলের কথা মনে পড়লো সারফরাজের। তাই অধীর হয়ে সারফরাজ শোধালো। আচ্ছা, আমার মতো দেখতে বা আমার চোখের মতো চোখওয়ালা কোনো ছেলের সাথে রিসেন্টলি তোমার দেখা হয়েছে? সারপ্রাইজের প্রশ্নে কিছুটা অবাক হলো রূপকথা। এরপর বলল, কেন বলো তো? এমনি জানতে ইচ্ছে হলো। কিছুক্ষণ নীরব থেকে রূপকথা বলল, কেমন দেখতে সে? তোমার মতো চোখ, কিন্তু তোমার থেকে একটু গাঢ়, আর ছেলেটা না একটু অদ্ভুত। মানে? ছেলেটা আমার সাথে ঢাকায় এসেছে, পাপা নিজে কেবিনে সিট কেটেছে আমার জন্যে, কিন্তু হঠাৎই সেই ছেলে কেবিনে হুড়মুড়িয়ে উঠে বলে এটা তার সিট। আর সবচাইতে অবাক করা বিষয়, তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কালো পোশাকধারী কিছু মানুষ বেশ সম্মানের সাথে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় সে বিশেষ কেউ। তাকে দ্বিতীয়বার আমার মেডিকেল কলেজে দেখেছি আমি। রূপকথার উত্তরে সারফরাজ একটু চিন্তিত হলো। এরপর বলল, আবার দেখা হলে ছবি তুলে রাখবে, আমি তাকে দেখতে চাই। কেন বলো তো? তুমি কি চেনো তাকে? মনে হয়। ঘড়ির কাঁটা তরতর করে সময়ের পর সময় পার করে চলেছে। বৃষ্টি থামার নাম নেই। আকাশ যেন আজ ফুটো হয়ে গেছে। থেকে থেকে গগন কাঁপিয়ে বাজ আশ্রে পড়ছে ধরণীতে। তার সাথে পাল্লা দিয়ে বর্ষণের ধারা। সারপ্রাইজদের বিশাল বসার ঘর থেকে বাইরে খোলামেলা প্রকৃতি বেশ করে উপভোগ করা যায়। যিনি বাড়িটি গড়েছিলেন তিনি নিঃসন্দেহে রুচিশীল আর শৌখিন। বাতাসের তোরে সারপ্রাইজদের দেশে বিদেশি দামি দামি ফুলের গাছগুলো হেলে তুলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে ফুটন্ত ফুলগুলো লুটিয়ে যাচ্ছে গাছের তলায়। বাতাসের শক্তির সাথে টিকতে না পেরে লিচু সমেত চিকন ডালগুলো ঘাসের উপর ভেঙে পতিত হলো। ন্যালি এই দৃশ্যে বেশ মর্মাহত হলো। নিজের বাড়ি হলে এক্ষুনি এগুলো কুড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে বসতো, আর এদিকে একা একা বসে বসে মশা মারতে হচ্ছে তাকে। যেও একটা মানুষ হলো আলাপ করার, সেও ভিজে ভিজে কোথায় যেন চলে গেল। অলস শীতল বর্ষণ মুখর দুপুরে বেশ করে ঘুম পেল ন্যালির। একটা বিছানা হলে মন্দ হতো না, জম্পেশ একটা ঘুম দেওয়া যেত। ন্যালির ভাবনার মাঝে আমজাদ হায়দারের ফোন এলো। ফোনের কর্কশ শব্দে এক প্রকার লাফিয়ে উঠল ন্যালি। স্ক্রিনে তাকিয়ে বাবার নাম্বার থেকে ভয়ে ঢোক গিল। এরপর ফোন কানে তুলে বলল, হ্যাঁ বাবা। আমজাদ হায়দার উদ্বিগ্ন হয়ে শোধালো, কোথায় আটকে গেছিস? আমি যাব তোদের আনতে। নেলি চট করে বলে উঠল, না না না, এসো না। আমি রূপকথাকে নিয়ে আমার এক স্কুল ফ্রেন্ড মিতার বাড়িতে এসেছি। ওর মা ছাড়তেই চাইছে না, আমাদের যেতেই দেরি হবে, আবার নাও ফিরতে পারি। রূপকথার নাকি এখানে এসে ভালো লেগেছে। মেয়ের প্রতি আমজাদ হায়দারের অগাধ বিশ্বাস। তাছাড়া মেয়েকে ঘরের কোণে চেপে রাখতেও পছন্দ করেন না তিনি। বাবার ঘরে যতদিন আছে পাখা মেলে উড়ুক না। সংসারের শিকল ভেঙে মেয়েরা কি আর দূর আকাশে ডানা মেলতে পারে? আমজাদ হায়দার আর কথা বাড়ালেন না, ফোন রেখে দিলেন। আমজাদ হায়দার ফোন কাটতেই ঠোঁট গোল করে শ্বাস পেল ন্যালি। এরপর আবার বাইরের দৃষ্টিতে মনোযোগ হলো। রেস্টুরেন্ট থেকে কয়েক পদে খাবার নিয়ে ঝুম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাইক চালিয়ে ফিরে এলো অভিরূপ। বাড়ির আঙিনায় ঢুকতেই কতগুলো ডাল ভেঙে পড়ে যাওয়া লিচু তার নজরে এলো। দ্রুত পায়ে সেগুলোর নিকটে গিয়ে দুই হাতে কুড়িয়ে দৌড়ে ঘরে ফিরে এলো। পুরোটা দৃশ্য ন্যালির নজরবন্দি হলো। হুট করেই অভিরূপ ছেলেটার প্রতি অন্য এক ভালো লাগা কাজ করলো তার। অভিরূপ ঘরে এসে কামালের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। কামাল দৌড়ে এসে ভিজে জুবুথুবু হওয়া অভিরূপকে দেখে বলে উঠল, তাড়াতাড়ি গোসল সেরে পোশাক পাল্টে নাও, আমি খাবার সার্ভ করছি। অগত্যা অভিরূপ দৌড়ে দোতলায় সারপ্রাইজের ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ল। সারপ্রাইজ এগিয়ে দরজা খুলে অভিরূপকে এমন অবস্থায় দেখে কিছুক্ষণ নীরব রইল। এরপর শোধালো, ভিজেছিস কেন? চুল ঝাড়তে ঝাড়তে অভিরূপ বলল, বাসায় মেহমান এসেছে, সেই হুঁশ আছে তোর? কটা বাজে ঘড়িতে? অভিরূপের কথায় দেয়ালের ঘড়িতে নজর দিল সারফরাজ। প্রায় 3টের কাছাকাছি। সারফরাজ প্রতিউত্তর করবার আগেই অভিরূপ বলল, টাওয়েল, টি শার্ট আর ট্রাউজার দে প্লিজ, খুব ঠান্ডা লাগছে। সারফরাজ দ্রুত হাতে কাভার্ড খুলে একটা ডার্ক নেভি টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার এগিয়ে দিল অভিরূপের পানে। এরপর বলল, পোশাক পাল্টে এখানে আয়, কথা আছে।
অভিরূপ চলে যেতেই রূপকথা সারফরাজের পানে তাকিয়ে বলল, কটা প্রেম করলে এ পর্যন্ত? প্রেমের কথা শুনে খুক খুক করে কেসে উঠল সারফরাজ। তার মতো অমানুষের সাথে প্রেম করে বেঘরে প্রাণ হারাতে কে চাইবে? আর এসব প্রেম ভালোবাসা করার অঢেল সময় আছে নাকি তার? প্রেমিকের ঠোঁটে ঠাস ঠাস সিল মারা চাইতে নিজের চারপাশে ঘুরে বেড়ানো অপছন্দের মানুষের জীবনের সিল মারা বেশি আনন্দ, যার কাছে তার আবার কিসের প্রেম প্রীতি? সারফরাজকে নিরুত্তাপ দেখে রূপকথা বলল, বড় হয়ে অনেক সুদর্শন হয়েছ। তোমায় দেখে আমার কেমন কেমন যেন ফিল হচ্ছে। তুমিও বড় হয়ে বেহায়া হয়েছো। ভেবেছিলাম বড় হয়ে বুঝদার হবে, কিন্তু তার বদলে মাথা মোটা গাধি হয়েছো। এহেন গাধি মেলোক আমার দু চক্ষের বিষ। যাও, বাড়ি ফিরে যাও। সারফরাজের মুখে আকস্মিক এহেন শব্দে বোমায় স্তম্ভিত হলো রূপকথা। মনে হচ্ছে তার কান ভুল শুনল, তাই পুনরায় শোধালো, কি? আমি বেহায়া? আমি মাথা মোটা গাধি আমি? হ্যাঁ, সারফরাজ ভনিতা না করেই বলে উঠল, নয়তো কি? কিভাবে আমি বেহায়া মাথা মোটা গাধি? ধমকে জিজ্ঞেস করলো রূপকথা। সারফরাজ ইতস্তত করে নিচু গলায় বলল, এহেন ঝুম বরাবর বৃষ্টিতে একটা পুরুষ মানুষের সাথে দরজা বন্ধ করে আটকে রয়েছো। মানুষ কি ভাবছে? দরজা বন্ধ করে তোমার শ্লীলতা হানি করছি আমি? রূপকথা বিভাস কথায় সারফরাজ দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল। আস্তাগফিরুল্লাহ। সারফরাজের এহেন বোকা বোকা অবয়ব দেখে ফিক করে হেসে দিল রূপকথা। এরপর বলল, ঠিক আছে, বাইরে চলো, খিদে পেয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য চকলেটের খোসার পানে তাকিয়ে সারফরাজ শোধালো, ওই ছোট পেটে কি আছে রূপকথা? দৈত্য দানবের বসবাস? হাত দিয়ে ধরবে? বলেই সারফরাজের কাছে এগিয়ে এসে হাত টেনে ধরল রূপকথা। রূপকথার অকপটে বলা কথায় আর স্পর্শে সিটকে সরে এসে সারফরাজ বলল, হি আল্লাহ, ছি ছি, আমি এসব করি না। সারফরাজের চরিত্র সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছে রূপকথা। মানুষটা সত্যিই তার সেভিয়ার, সেই আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। আচ্ছা, তাদের এই সম্পর্কের নাম কি এখন? কোন সম্পর্ক ধরে সারফরাজের আশেপাশে ঘুরঘুর করবে রূপকথা? সেভিয়ার, পরিচিত মানুষ, নাকি বন্ধু? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজে পায় না রূপকথা। এদিকে সারফরাজ দরজা খুলে বাইরে বের হতে নিতেই রূপকথা এক বিশাল আবদার করলো। আমাকে ছোটবেলার মতো এবার কোলে নেবে সারফরাজ? অনেক দিন কোলে উঠি না তোমার। আমার বাবার পর তোমার মতো কেউ যত্ন করে আমায় কোলে নিতে পারেনি। তোমার গলা জড়িয়ে ধরে কোলে ওঠার মতো প্রশান্তি আমি আর কোথাও পাইনি। নেবে একবার? রূপকথার আবদারে সারফরাজ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ঘিলুহীন মেয়েটা আজ তাকে এভাবে পেয়ে বসেছে। পরিচয় না দিলেই বোধহয় ভালো ছিল। এত বড় মেয়েকে কিভাবে কোলে নেবে সে? কোলে ওঠার পর সারফরাজের যে অনুভূতি হবে তা সামলানোর ক্ষমতা কি আছে এই গাধীর? সারফরাজ একবার ফাঁকা ঢোক গিলে বলল, হাতে ব্যথা রূপকথা। অন্যদিন খুব ব্যথা করছে গো। এই দেখো, দরজা পর্যন্ত খুলতে পারছি না। আহ! বলেই চোখ মুখ কুঁচকে একটু নাটক করলো সারফরাজ। সারফরাজের অদক্ষ অভিনয়ে জল ঢেলে রূপকথা বলে উঠল, একটু আগেই তুমি আমায় তুলেছিলে ওপরে, তখন ব্যথা কোথায় ছিল? নির্ঘাত অভিনয় করছো তুমি, তাই না? রূপকথার পাল্টা উত্তরে সারফরাজ এক দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। এরপর শীতল গম্ভীর গলায় বলল, নিজের সর্বনাশ কেন ডেকে আনছো রূপকথা? রূপকথা আইঢাই করে বলল, কোলে ওঠার সাথে সর্বনাশ ডেকে আনার কি সম্পর্ক? সময় হলেই বুঝবে, এসো। বলেই হাত বাড়ালো সারফরাজ। সারফরাজের আহ্বানে ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে এগিয়ে গেল রূপকথা। এরপর দুই হাত উঁচু করতেই ছোট বাচ্চা নেই রূপকথাকে কোলে তুলল সারফরাজ। রূপকথায় সারফরাজের গলা জড়িয়ে ধরতেই ইলেকট্রিক শক খেল সারফরাজ। সারফরাজের কানের কাছে মুখ এনে রূপকথা গদগদ স্বরে ফিসফিস করে বলল, প্রতিদিন একবার করে এসে কোলে উঠবো? সারফরাজ যেন কথা বলার ভাষা হারালো। এরই মধ্যে অভিরূপ ফিরে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে গেল। ভেতরের দৃশ্য তার চোখ কপালে। নেলিও এলো মিনিট দুয়েক পর, বিরক্ত হয়ে রূপকথাকে ডাকতে। নেলি আর অভিরূপ দুজনকে একসাথে দেখে সারফরাজ বিব্রত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু নির্বিকার রূপকথা। নেলি এহেন দৃশ্যে চেঁচিয়ে বলে উঠল,
এসব কি করছিস রূপকথা? এই লোকের কোলে উঠেছিস কেন? শিগগিরই নাম। চিচি, এ কি সর্বনাশী কাজ কারবার! নেলির কথা কানে তুলল না রূপকথা। অবিরূপ বিস্ময়ে কথা বলার ভাষা হারালো যেন। তবুও বহু কষ্টে বলে উঠল, প্রথম সাক্ষাতে কোলে, দ্বিতীয়বার কি বাসর ঘরে? সারফরাজ উত্তর করবার আগেই নেলির চোখ ঝাঁপিয়ে ধরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল অবিরূপ। অবিরূপ আর নেলি যেতেই রূপকথাকে নামিয়ে দিতে চাইল সারফরাজ, কিন্তু শক্ত হাতে সারফরাজের গলা চেপে ধরে রইল রূপকথা। এক প্রকার বাধ্য হয়ে জবরদস্তিমূলক নিজের থেকে ছাড়িয়ে মেঝেতে দাঁড় করালো রূপকথাকে। এরপর লজ্জায় জড়িত কণ্ঠে বলে উঠল, এরপর এমন আবদার করলে গাল ফাটিয়ে দেবো রূপকথা। কথাটি বলেই হনন করে বাইরে বেরিয়ে গেল সারফরাজ। সারফরাজ চলে যেতেই ঠোঁট কামড়ে হেসে উঠল রূপকথা আর বিড়বিড় করে বলে উঠল, তোমাকে আমি ছাড়ছি না মশাই। তোমার সান্নিধ্য আমাকে যে আলাদা তৃপ্তি দেয়, প্রশান্তি দেয়। কোথায় পালাবে আমায় ছেড়ে তুমি? একবার পালাতে পেরেছো বলে কি বারবার পারবে? নো, নেভার। বর্ষণ মুখর সন্ধ্যায় আবছা আলোর ব্যালকনিতে পাতা ইজি চেয়ারে শরীর এড়িয়ে চোখ বুজে সিগারেট ফুঁকছে যুবক। 30-32-এর দোরগোড়ায় বৃষ্টির ঝাপটা এসে ইতিমধ্যে তাকে বেশ খানিক ভিজে দিয়েছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভূক্ষেপ নেই তার। গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা কাপড় ভেদ করে শরীরের পেশিভুল খাঁজগুলো চোখে লাগছে। ক্লিন শেপের ফর্সা গালে চলদায় কেমন শক্ত আর তীক্ষ্ণ। টকটকে লালচে কোমল ঠোঁট ঠেসে রাখা সিগারেটটা বড্ড বেবানান, তবুও নির্বিঘ্নে তার স্বাদ আস্বাদন করছে সে। কিছুক্ষণ পর ভীত সন্তুষ্ট পায়ে এগিয়ে এলো বৃদ্ধ এক লোক। এই বাড়ির বয়োজ্যেষ্ঠ কাজের লোক সে। নাম তার দুলাল। দুলাল অন্ধকার ঘরটাকে লাইট জ্বালিয়ে আলোকিত করে ব্যালকনির নিকট গিয়ে দাঁড়ালো। এরপর মাথা নিচু করে বলে উঠল, ছোট সাহেব, হসপিটাল থেকে ফোন এসেছে, আপনাকে চাইছে, নিচে আসুন। দুলালের কথায় চোখ মেলে চাইল যুবক। বিদ্যুতের ঝলকানিতে অদ্ভুত দ্যুতি ছড়ালো ভয়ঙ্কর চোখজোড়া, যেন জ্বলন্ত কয়লার খনি। হাতের ইশারায় দুলালকে যেতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক। এরপর কক্ষে এসে গায়ের পাতলা শার্টে ছুঁড়ে ফেলল ক্লথ নিবে। নতুন একটা টি শার্ট গায়ে চাপিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে নিচে নেমে এলো। ল্যান্ডলাইন এখনো কেউ অপেক্ষা করছে বোধহয়। যুবক ধীর পায়ে ল্যান্ডলাইন কানে তুলে গম্ভীর ভারী গলায় বলে উঠল, রুদ্র চৌধুরী স্পিকিং। ওপাশ থেকে কেউ কিছু বলল, যা শুনে কপালের শিরা ফুলের নাকের পাতা কেঁপে উঠল রুদ্রের। ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করে বলে উঠল, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখুন। পাগলের ডক্টর আমি নই, আপনি। তাই নেক্সট টাইম থেকে এসব বিষয়ে আমাকে ইনফর্ম করবেন না। গট ইট? ওপাশের মানুষ ফোন কেটে দিল। রুদ্র টেলিফোনের শব্দ করে রেখে দুলালকে ডেকে উঠল। ভীতু দুলাল এসে বলল, বলুন ছোট সাহেব। এক মগ ব্ল্যাক কফি দাও, চিনি ছাড়া। দুলাল ঘাড় কাত করে চলে যেতেই নিজের ফোন বের করলো রুদ্র। এরপর ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বর। রিং বাজার সাথে সাথেই রিসিভ করলো ওপাশের ব্যক্তি। বাস পাখির ন্যায় শিকারি চোখে সম্মুখে দৃষ্টি মেলে রুদ্র বলে উঠল, হোয়াটস দ্য নিউজ ইন দেয়ার কেভিন? নট গুড বস। এক্সপ্লেইন। পুলিশ সারপ্রাইজের কারখানায় সন্দেহজনক কিছুই পায়নি। খালি হাতে ফিরে এসেছে। তার 2 বডিগার্ড সুইস আর ইয়ং বড্ড চালাক, সাথে ব্রাউনি। এভাবে কিছুই করা যাবে না, অন্য পথে হাঁটতে হবে। কেভিনের ইংরেজি না বোধক কথাগুলো বেশ অপছন্দ হলো রুদ্রের। রাগে তার চোয়াল কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। দাঁত পিষে রাখার কারণে মনে হচ্ছে দাঁতের কপাট এই বুঝি ভেঙে গেল। সারফরাজ তার চিরজীবনের শত্রু। এই শত্রুর একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারছে না সে, অথচ সারফরাজ ঠিক পদে পদে তাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। আচ্ছা, সারফরাজ কি জানে কে এই রুদ্র চৌধুরী? নিজের ফোনের মেসেজ অপশনে গিয়ে খচখচ করে মেসেজ টাইপ করলো রুদ্র। এরপর সেটা পাঠিয়ে দিল গ্যাংয়ের সবচাইতে নৃশংস হৃদয়হীন মানব কাইকে। Kill that bastard Jaskin. He will open his mouth if he's caught. মেসেজ ড্রপ করে উঠে দাঁড়ালো রুদ্র। এই মুহূর্তে সবকিছু বিষাদ লাগছে তার। হঠাৎ রূপকথার মায়াবী ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল রুদ্রের চোখে। মুহূর্তে সমস্ত ক্রোধ, জেদ, রাগ শীতল জলধারার ন্যায় হলো।
হৃৎপিণ্ডের গতিও কেমন তেজ হলো। হৃৎপিণ্ডের মাঝখানে কেউ ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে যেন। রুদ্র দুই হাতে বুক চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো। ডিয়ার রূপকথা, হাউ সুইট ইউ আর। রাত 9টার দিকে বৃষ্টি কমে এলো। খাবার দাবারের পালা চুকিয়ে সারপ্রাইজ ও বিরূপের উদ্দেশ্যে কঠিন গলায় নির্দেশ দিল। ওদের বাড়ি পৌঁছে দিয়ে আয় অভি। রূপকথা আকবারই কিছু বলতে চাইল, কিন্তু কঠিন মুখশ্রী করে হাত উঁচিয়ে রূপকথাকে থামিয়ে দিল সারফরাজ। সারফরাজের এহেন নিষ্ঠুর আচরণে দু চোখ ছলছল করে উঠল রূপকথার। অভিমানও হলো বেশ, কিন্তু সারফরাজ তা প্রশ্রয় দিল না। অভিরূপ সারফরাজকে ডেকে একটা কর্নারে নিয়ে স্বাভাবিক গলায় শোধালো। এমন করছিস কেন মেয়েটার সাথে? সদিচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চাইছে ও অভিরূপ। বয়স কম, ভুল করার প্রবণতা বেশি। আবেগে গা ভাসিয়ে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে। দুদিন পর রঙিন চশমা খুলে গেলে পস্তাবে, তখন আমি মরে যাব। অভিরূপ সারফরাজের কঠিন কথাগুলো খুব সহজে বুঝে গেল, তাই তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল। বুঝিয়ে বল, আই হোপ বুঝে যাবে। ওকে বোঝানোর অবস্থাতেই নেই আমি। হুটহাট আমাকে ছুঁয়ে দিচ্ছে, এটা সেটা বায়না ধরছে। বুঝতেই চাইছে না সে আর ছোট বাচ্চা নেই। কি করবি এখন? ক্যালিফোর্নিয়া যাবার ব্যবস্থা কর আমার। ও আমার পিছে এভাবে লেগে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি কখনোই চাই না ফুলের মতো সুন্দর একটা মেয়ে আমার মতো হৃদয়হীন পশুর জীবনে জড়াক। আমার লাইফ মিনিংলেস। আমি আজ আছি কাল নেই। সুযোগ পেলে শত্রুপক্ষ কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রাখবে আমাকে। জীবনে অনেক কিছু হারিয়েছে সে, আমি চাই সে ভালো থাকুক। সুফিয়ান চৌধুরী তার জায়গায় আসলেই ঠিক। মেয়ের ধারণা ঠিক আঁচ করতে পেরেছিলেন ভদ্রলোক। অভিরূপ আর কথা বাড়ল না। নিঃশব্দে রূপকথা আর ন্যালির সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল। চলো তোমাদের রেখে আসি, অনেক রাত হয়ে গেছে। বৃষ্টির বেগ আবার বাড়লে ঝামেলা হয়ে যাবে। বলেই ন্যালিকে চোখ ইশারা দিল অভিরূপ। অভিরূপের কথায় রূপকথা ছলছল নয়নে সারফরাজের পানে একবার তাকালো। সেই দৃষ্টি উপেক্ষা করে গটগট পায়ে সিঁড়ি ধরে ওপরে উঠে গেল সারফরাজ। সারফরাজের এহেন নিষ্ঠুর আচরণে টপ টপ করে অশ্রু গড়ালো রূপকথার গাল বেয়ে। দুই হাতে দ্রুত সেগুলো মুছে রূপকথা বলে উঠল। তুমি খুব খারাপ সারফরাজ, আমি আর কখনোই কথা বলবো না তোমার সাথে। করিডোরে দাঁড়িয়ে রূপকথার পুরো কথাগুলো শুনল সারফরাজ। এরপর তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল। সেটা তোমার জন্যই মঙ্গলজনক রূপকথা। পিসফুল মেন্টাল হসপিটাল, ঢাকা। মেন্টাল হসপিটালের 3 তলার এক কোণে ছোট্ট একটি কামরা, কক্ষ নাম্বার 325 এ। কোয়েতখানার ন্যায় সবুজ রঙা ছোট্ট কক্ষের খোলা জানালার ফাঁকা দৃষ্টি মেলে বসে আছে 50 ঊর্ধ্ব এক প্রবীণা। কক্ষে টিমটিমে হলুদ আলো। বয়স্ক মানুষটার ফ্যাকাশে হাড্ডিসার চেহারা বেশ করে নজরে লাগছে। মানুষটা কেমন নিষ্প্রাণ, অনুভূতিহীন। জানালা থেকে ফাঁকা দৃষ্টি সরিয়ে বৃদ্ধ কক্ষের চারিপাশে একবার নজর বোলালেন তিনি। সবুজ দেয়ালের জলদাগের উপস্থিতি চোখে লাগছে। মসৃণ দেয়াল থেকে খসে যাচ্ছে চটচটে রং সমেত সিমেন্টের প্রলেপ। এলোমেলো অগোছালো কক্ষ আর চারিপাশে ধুলার আস্তরণ। দেয়ালে থাকা ঘড়িতে নজর বোলাই সে। ঘড়ির কাঁটা কবে থেমে গিয়েছে তার হিসেব কেউ রাখেনি। অবশ্য পাগল মানুষের আবার সময় নিয়ে কিসের এত মাতামাতি। পুরো কক্ষ পরখ করে বিছানায় সযত্নে পড়ে থাকা ডাইনোসরের আকৃতি ছোট খেলনাটার প্রতি নজর দিল সে। চট করে উঠে গিয়ে সেই খেলনাটা বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল। এটা রাজের, এটা কাউকে দেব না আমি। রাজ কাঁদবে। কথাগুলো বলে তুলো আর মকমলের তৈরি ডাইনোসর বুকে চেপে ধরলেন তিনি। এরপর উঠে গিয়ে মেঝেতে পায়চারি করতে করতে ডেকে উঠলেন। সারফরাজ, ও বাবা, কোথায় তুই? ভাত খাবি না? খাবার যে ঠান্ডা হয়ে যায়। আশপাশ থেকে বোধহয় উত্তর আসে সারফরাজ ভাত খাবে না। মানুষটা ছেলের খাদ্য অনীহায় কপাল কোচকায়। সে কল্পনায় প্লেট ভর্তি ভাত নেয়, সাথে নেয় সারফরাজের পছন্দ ঝাল ঝাল মাংস। এরপর ছোটে ঘরময় উদ্দেশ্য সারফরাজকে পরম আদরে ভাত খাওয়ানো। সদ্য নিয়োগ প্রাপ্ত ডিউটি ডক্টর দাঁড়িয়ে সবটা অবলোকন করলেন। এই নাম না জানা মানুষটার জন্য তার খুব মায়া হলো। সিনিয়র ডাক্তারদের থেকে তিনি কিছুক্ষণ আগে পেশেন্টের হিস্ট্রি জেনেছে। আরও জেনেছে দীর্ঘ 21টি বছর ধরে
এই একই বদ্ধকক্ষে তার দিন রাত কেটে যাচ্ছে। মাঝে মাঝে নাকি তার ছেলে এসে তার খোঁজ খবর নিয়ে যায়, কিন্তু ছেলেকে দেখলে আরো বেশি হাইপার হয়ে যান তিনি। তাই ছেলেও আর ঠিক মতো আসে না এখন। সাফু, ভাত ঠান্ডা হয়ে যায় বাবা। ভাত না খেলে পাপা তোকে ঘুরতে নিয়ে যাবে না। পাগল জ্ঞানহীন মানবীর এহেন দরদপূর্ণ কথায় ডিউটি ডক্টর তপ্ত শ্বাস ফেলে ভেতরে ঢুকলো। এরপর তার সামনে এগিয়ে গিয়ে দুই বাহু চেপে ধরে নমনীয় গলায় বলল, তোমার নাম কি মা? আকস্মিক কারো কথার শব্দে নিজের জ্ঞানে ফিরল সে। এরপর রুগ্ন ফ্যাকাশে মুখে ফাঁকা দৃষ্টি মেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ডক্টরের মুখপানে। মাথার চুলগুলো অল্প চুলকে ইতিউতি তাকিয়ে বলল, মায়া। ডিউটির লেডি ডক্টর মায়ার মাথায় হাত বুলিয়ে আদরের স্বরে বলল। সারফরাজ ভাত খেয়েছে? মায়া মাথা নাড়িয়ে বলল। একটু দুষ্ট হয়েছে না, খেতেই চায় না। মায়ার বোকা দৃষ্টি আর কল্পনায় সারফরাজকে ভাত খাওয়ানোর দৃশ্যে ডাক্তার সোয়ানাকে ব্যথিত করলো। সে মায়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল, ছেলের প্রতি যখন এতই ভালোবাসা, তখন সে এলে পাগলামি করো কেন? ডক্টরের প্রশ্নে ভাত খাওয়া হাত থেমে গেল মায়ার। যেই চোখে সারফরাজকে ঘিরে উদ্বিগ্ন আর ভালোবাসা খেলা করছিল, নিমেষেই সেই চোখে ভীতি এসে ভর করলো। মুখটা কেমন পান সুবর্ণ হলো, হাত জোড়া কেঁপে উঠল। মায়া বড় বড় চোখ করে সোয়ানার হাত চেপে ধরে বলে উঠল, কাউকে বলো না, ও আমার ছেলে নয়, ও একটা শয়তান, নির্দয় আর নিষ্ঠুর সে। ভীতিযুক্ত মুখে মায়ার কাছ থেকে এমন কথা শুনে সোয়ানা বেশ অবাক হলো। তার কিছু বিষয়ে সন্দেহ হলো, তাই সে শোধালো, ও তোমার খোঁজ খবর নাই, তবুও ওকে শয়তান বলছো? ও আমার রাজকে কষ্ট দিতে চায়। ও আমার কেউ না। ওকে দেখলে আমার ভয় লাগে। ও আসে আমাকে ভয় দেখাতে। আমি সত্যি বলছি, আমি ওর মা নই। বলেই ফুপিয়ে কেঁদে উঠল মায়া। এরপর কল্পনায় সারফরাজকে শক্ত করে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, সারফারাজকে মেরে ফেলতে চায় ও। ইচ্ছে করেই ওরা দাদা দাদি মিলে আমাকে বন্দি করে রেখেছে। ওরা খুব খারাপ, খুব। আমাকে এখান থেকে বের হতে দাও। আমি আমার কর্নেল সাহেবের কাছে যাব। সবাই অপেক্ষা করছে, আমার দেরি হয়ে যাচ্ছে। সারফারাজের স্কুল খঞ্চা পড়ে যাবে। স্কুলের অনেক কঠিন নিয়ম কানুন। ইংলিশ মিডিয়াম স্কুল কিনা, দেরি হলে গেট বন্ধ হয়ে যাবে। তোমার সাথে পরে কথা বলবো, কেমন? মায়ার এলোমেলো কথা আর কান্নায় সোহানা কেমন গোলকধাঁধায় পড়ল। মায়া সেই গোলকধাঁধা কাটিয়ে বলল, আমার রাজের চোখগুলো খুব সুন্দর, বুঝলে, খুব সুন্দর, সমুদ্রের স্বচ্ছ জলের ন্যায়। ওই চোখে শুধু মায়া, দরদ আর ভালোবাসা। আর যে ছেলেটি এখানে আসে, ওর চোখে কোনো ভালোবাসা নেই, সব কেমন ক্রূরতা আর রহস্য। হিংস্রতায় ভরা ওই ভয়ানক চোখ দুটো। সোহানা মায়ার কথা একটাও ফেলল না, সব মনে গেঁথে রাখলো। পাগল মানেই সে সবসময় আবল তাবল বকে তা নয়। মায়ার তো চোখই বলে দিচ্ছে সে সত্যি বলছে। সোহানা কিছুটা চিন্তিত ভঙ্গিতে শোধায়, তোমার বাড়ির ঠিকানা বলো। এবার চুপ হয়ে গেল মায়া। সে খোলা জানালায় অসহায় দৃষ্টি মেলে বিড়বিড় করে বলে উঠল, আমার বাড়ি কোথায় কর্নেল সাহেব? সোহানা যতটুকু বুঝলো, এই মায়া কোনো আর্মি অফিসারের স্ত্রী। কিন্তু একজন অফিসারের স্ত্রী কিভাবে পাগল হয় এই পর্যন্ত এলো তার কিচ্ছুটি সোহানার মাথায় ঢুকলো না। এমন সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে ডেকে উঠল ডক্টর সোহানাকে। ম্যাডাম, ওনার ছেলে এসেছেন ওনাকে দেখতে। কথাটি শুনেই মায়া সোহানার হাত খামচে ধরে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, প্লিজ ডোন্ট গো, হি ইজ নট মাই সান, হি ইজ আ ডেভিল। এবার সোহানার কাছে সবটা পরিষ্কার হলো। মায়া যে কোনো সাধারণ পাগল নয়, এটা চতুর সোহানা এক নিমেষেই বুঝে গেল। তাই অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিল। ওনাকে নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট কাচুমাচু করে বলল, উনি একা দেখা করতে চান তার মায়ের সাথে। অ্যাসিস্ট্যান্টের কথা শেষ হতে না হতে হসপিটালের পরিচালক মাহিদে শাহরার এলেন এবং তার সাথে এলো প্রায় 6 ফুট উচ্চতার সুদর্শন এক যুবক। যুবকের গায়ের সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট অনন্য সৌন্দর্য ছড়াচ্ছে, কিন্তু সেই সৌন্দর্য সোহানার চোখ ধাঁধালো না। চোখ দুটো আসলেই হিংস্র ঠেকল।
সোহানা এক পলক মায়ের মুখের দিকে তাকালো। কেমন ভয় আর অসহায়ত্ব এসে জেঁকে বসলো শুকনো মুখ জুড়ে। হসপিটালের পরিচালক মাহিদ শাওরার শক্ত গলায় বলে উঠল, আপনি বাইরে আসুন ডক্টর, ওনাদের মা ছেলেকে কথা বলতে দিন। কিন্তু মায়া সোহানার হাত চেপে ধরে অসহায় গলায় বলে উঠল, প্লিজ ডোন্ট গো। নিরুপায় সোহানা আমতা আমতা করে পরিচালক এর উদ্দেশ্যে বলে উঠল, স্যার, পেশেন্ট আমাকে ছাড়তে চাইছে না। মাহিদ সারোয়ার কিছু বলার আগেই আগত ছেলেটি ভরাটে গম্ভীর গলায় বলে উঠল, আপনি যেতে পারেন ডক্টর, আমি আমার মায়ের সাথে পার্সোনালি কিছু টাইম স্পেন্ড করতে চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সোহানা বলার মতো কিছু খুঁজে পেল না। সোহানা কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই মায়া কেঁদে চিৎকার করে বলে উঠল, ও আমার ছেলে নয়, ও শয়তান। ও আমার সারফারাজকে মেরে ফেলতে চায়। এই হৃদয়হীন পশুর কাছে আমাকে একা ফেলে তোমরা কেউ যেও না। কিন্তু অসহায় মায়া চিৎকার কারো হৃদয়ে মায়া সৃষ্টি করল না। নিরুপায় হয়ে সোহানা মাথা নিচু করে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু মস্তিষ্ক জুড়ে চলতে লাগলো নানাবিধি দুশ্চিন্তা। সকলেই চলে যেতেই যুবক তাচ্ছিল্য বাঁকা হেসে কক্ষে প্রবেশ করলো। যুবকের চোখের দিকে তাকিয়ে মায়া ভয়ে কুঁকড়ে গেল। যুবক বাঁকা হেসে বলে উঠল, খুব ভয় লাগছে ফুপু, দেখলে পাগলের কথার কোনো দাম নেই, হে নিষ্ঠুর ধরায়। তাই যত নিশ্চুপ থাকবে ততই মঙ্গল। কথাটি বলে মায়ের কাঁধে হাত রাখলো যুবক। মায়া আরেকটু ভয়ে সিটিয়ে নিভু গলায় বলল, আমার সারফারাজ একদিন ঠিক নিতে আসবে আমাকে। ওই দিন তুই কোথায় পালাবি? যুবক এই কথায় কিটকিটিয়ে হেসে উঠল, যেন খুব মজার জোক শোনালো সে। মায়া সেই হাসি দেখে জড়সড় হয়ে হাঁটু ভাঁজ করে বসে অন্যত্র দৃষ্টি সরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সারফারাজ আসবে, হ্যাঁ সারফারাজ আসবে। ওই দিন কারোর রক্ষা থাকবে না, চারপাশে আগুন জ্বলবে। কর্নেল সাহেবের সন্তান সে, আগুনের ন্যায় উত্তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে ওর শরীরে। সাহসী বাপের সন্তানও, অন্যায়ের সাথে আপোষ কখনোই করবে না সে। মায়ার বিড়বিড় শুনে ঝুঁকে যুবক হিসিয়ে বলে উঠল, তোমাকে দিয়ে তোমার ছেলেকে কবজা করবো ফুপু। তোমার ছেলে হন্য হয়ে খুঁজে চলেছে তোমাকে, কিন্তু আমার হাত থেকে এত সহজে নিস্তার মিলবে না তোমার। এই রুদ্ররাজকে হারাতে হলে লাশের স্তূপ মারাতে হবে। সে দম কি আছে তোমার ছেলের? লাশের কথা শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল মায়া। সহসায় উত্তেজিত হয়ে টেবিলের ওপরে পড়ে থাকা স্টিলের বাটি চট করে হাতে নিয়ে আঘাত করতে লাগলো রুদ্রকে। কিন্তু ক্ষিপ্ত রুদ্র শক্ত হাতে চেপে ধরল মায়ার হাত। এরপর রক্ত হিম দৃষ্টি নিয়ে মায়ার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোমার বাপ নিজে এই কারাবাস দিয়েছে তোমাকে, এখান থেকে তোমার মুক্তি নেই। আজীবন ধুকে ধুকে পাগলা কারাতে পচে মরবে তুমি, আর তোমার ছেলেকে রাস্তার কুকুরের মতো মারবো আমি, বুঝলে? মেঘের সারি আকাশ জুড়ে খেলা করছে। ভারী বাতাস এসে একবার সেই মেঘমালা সরিয়ে নিচ্ছে, আবার কোথা থেকে যেন মেঘ হেসে চারপাশ অন্ধকার করে দিচ্ছে। নিজে রিডিং রুমের চেয়ারে বসে বসে আকাশের বাহারি খেলা দেখে চলেছে রূপকথা। কিছুক্ষণ পর ন্যালি এলো, হাতে ধোয়া ওঠা কফির মগ। রূপকথার পানে কফি এগিয়ে দিয়ে বলে উঠল, সারাদিন একবারও ঘর ছেড়ে বের হলি না, কারণ কি? এখনো ওই ছেলের সাথে কথাগুলো কি নিয়ে আপসেট হয়ে আছিস? কফির মগ টেনে নিয়ে রূপকথা বলে উঠল, না, এমনি ভালো লাগছে না। ন্যালি কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলল, কাল ক্লাস শুরু হবে, সেই প্রিপারেশন নে। যেহেতু মানুষটা চাইছে না তোর সাথে সেরকম সম্পর্ক রাখতে, তুই জোর করে কিছুই করিস না, নয়তো পস্তাতে হবে। রূপকথা বাইরের পানে তাকিয়ে আনমনেই জবাব দিল, ওর কাছে গেলে আমি আত্মিক প্রশান্তি পাই নীলি। মনটা বড্ড বেহায়া, কিচ্ছু শুনতে চায় না। ভেবেছিলাম এতগুলো বছর পর আমাকে দেখে খুশি হবে সারফরাজ, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল। আমার উপস্থিতি তাকে বিরক্ত করে। কথাগুলো বলে তাচ্ছিল্য হাসলো রূপকথা। ন্যালি বিষণ্ণ ভঙ্গিতে কফির মগে ট্যাপ ট্যাপ করতে করতে বলল, এর বর্তমান ভবিষ্যৎ কিছুই জানিস না, না জেনে শুনে হুট করে এভাবে কোনো কিছু করা যায়? এত কিছু আমি জানতে চাই না নীলি। কবে ওর জন্য আমার মনে ভালোবাসার সূত্রপাত হয়েছে আমি নিজেও সেটা জানি না। এতদিন ভাবতাম ও জাস্ট আমার সেভিয়র, কিন্তু ওকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে ওকে না পেলে আমি বাঁচবো না।
বলেই মাথা নিচে করে ফেলল রূপকথা। বুক ভেঙে কান্না পাচ্ছে তার। না বলা কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে আটকে রয়েছে যেন। বিষিয়ে ওঠা গলায় হাত বুলিয়ে ধীর লয়ে রূপকথা বলল, ওর অবহেলা আমার মৃত্যু যন্ত্রণা দিচ্ছে নেলি। আমি 12টা বছর ধরে ওর জন্য অপেক্ষা করছি, তার কোনো মূল্যই দিল না সে। বড় হয়ে বেশ নিষ্ঠুর হয়েছে সারফরাজ। সারাটা দিন পরিচিত অপরিচিত সকল জায়গায় নিজ মাকে খুঁজে বেড়ালো সারফরাজ। অভিরূপকে নিয়ে থানা পর্যন্ত রিপোর্ট করলো, কোথাও কোনো হদিশ পাওয়া গেল না। সন্ধ্যায় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল, ঠিক তখন ক্লান্ত এলোমেলো ভঙ্গিতে বাড়ি ফিরে এলো সারফরাজ। ধীর পায়ে সিঁড়ি ডিঙে শার্টের বোতাম খুলতে খুলতে নিজের বেডরুমে এলো। গায়ে ঘামের ভেজা শার্ট মেঝেতে ছুঁড়ে মেরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এরপর মাথার পেছনে 2 হাত রেখে ছাদের উল্টো পিঠে সিক্ত নজর বুলিয়ে সারফরাজ বলে উঠল, তুমি কোথায় আম্মু? এবারও কি খালি হাতে ফিরতে হবে আমাকে? এত যন্ত্রণা কেন বিধাতা আমার কপালে লিখে রেখেছে? আমার জন্মই কি তবে পাপ? নীলচে চোখ উপচে জল করাতে চায় সারফরাজের, কিন্তু সারফরাজ কঠিন শাসিয়ে তাদের রুখে দেয়। এরপর উঠে বসে বিছানা থেকে সারাদিনের ক্লান্তি দূর করতে চলে যায় শাওয়ার নিতে। শীতল জলধারা কি পারবে শরীর আর মনের সমস্ত ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে দিতে? রাত 9টার দিকে অভিরূপ এলো। স্বেচ্ছায় আসেনি, সারফরাজের কল্পে এসেছে। সঙ্গে এনেছে বিদেশি দামি ড্রিঙ্কস। সারফরাজ চেয়েছে, যখন মন মেজাজ বিক্ষিপ্ত থাকে তখন নিজেকে শান্ত করার জন্য এই অ্যালকোহলকেই বেছে নেয় সারফরাজ। অভিরূপ যখন সারফরাজের কক্ষে এলো তখন খোলা আকাশের দৃষ্টি মেলে বারান্দার ডিভানে এক ধ্যানে বসেছিল সারফরাজ। হাতে ড্রিঙ্কসের কাচের বোতল ছোট্ট কর্নার টেবিলে রেখে গলা খাকারি দিল অভিরূপ। অভিরূপের গলার স্বরে নড়েচড়ে উঠল সারফরাজ। এরপর হাত বাড়িয়ে বলল, দে। অভিরূপ বোতল এগিয়ে দিতেই দাঁত দিয়ে চেপে খুলে ঢক ঢক করে গলায় চালান করে চোখ মুখ কুচকে ডিবানে হেলান দিল সারফরাজ। ঝাঁঝালো তিকুটে স্বাদ মুখের সাথে অ্যাডজাস্ট হতেই পুনরায় চমক বসালো। অভিরূপ এহেন দৃশ্যে তপ্ত শ্বাস ফেলে বলল, আর কতদিন? আজীবন। চট করে নেশাক্ত গলায় উত্তর করলো সারফরাজ। এরপর পুনরায় বলে উঠল, আমার জন্মই আজন্মের পাপ অভি। লাইফ আমাকে নিয়ে কঠিন খেলছে। কখন কোথায় চেকমেট হচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধু গুটির মতো ঘর বদল করে দৌড়ে চলছি। অভিরূপ এক দৃষ্টিতে সারফরাজের করুণ মুখখানা দেখলো। এরপর বলল, রূপকথাকে জড়িয়ে নে জীবনে, ভালো থাকবি। মেয়েটা নিখাত ভালোবাসে তোকে, ওর চোখ দেখে এমনটাই মনে হয়েছে আমার। অভিরূপের কথায় তাচ্ছিল হাসলো সারফরাজ। এরপর ধরা গলায় বলল, নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নিতে বলছিস? এইটুকু ছোট বাচ্চা একটা মেয়ে, সুন্দর ভবিষ্যৎ ওর, সেই ভবিষ্যৎ নষ্ট করবার কোনো অধিকার আমার নেই। অভিরূপ আর কিছু বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলে এলো ঘর ছেড়ে বাইরে। সারফরাজ একা সময় কাটাতে পছন্দ করে, এমন দুঃখের মুহূর্তে। তার মতে একাকী নির্জনে দুঃখ বিলাস করা যায় গভীর করে। মাঝে মাঝে হৃদয় পোড়াতে খুব ভালো লাগে তার। অভিরূপে চলে যেতেই আরও একটা বোতল ধরল সারফরাজ। মুহূর্তেই 2টো বোতল সাবার করে একের পর এক সিগারেট ফুঁকলো। নিকোটিনের ধোঁয়ায় ইচ্ছে মতো নিজেকে পুড়িয়ে ঢুলো ঢুলো শরীরে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় কত তা জানা নেই সারফরাজের। ঝিঝি পোকার হাঁক বুঝিয়ে দিচ্ছে এখন গভীর রাত। সারফরাজ সেসব তোয়াক্কা না করে গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলোমেলো হাতে গাড়ি স্টার্টে দিয়ে স্টারিং ঘুরিয়ে ছুটল অজানা কোথাও। কোন পথ দিয়ে কিভাবে ড্রাইভ করে সারফরাজ চলল তার কোনো জ্ঞান রইল না। এদিকে রূপকথার অক্ষিপটে এক ফোঁটা ঘুমও ধরা দিল না। অশান্ত হৃদয় নিয়ে খোলা ব্যালকনিতে এসে দাঁড়ালো। বাইরে হিমশীতল বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের তোরে গায়ে কাটা দিল রূপকথার। 2 হাতে নিজেকে জড়িয়ে খোলা আকাশে ফের দৃষ্টিপাত করল রূপকথা। ভেতর থেকে কেমন আত্মচিৎকারে ধেয়ে আসছে, কিন্তু গলা চিরে বেরোতে পারছে না। হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে সামনের দৃষ্টি স্থির করল রূপকথা। কালো রাঙা রোলস রয়েল এসে থেমেছে আমজাদ হায়দারের প্রকাণ্ড বাড়ির আঙিনায়। অল্প সময় পর সেই গাড়ি থেকে ঢুলতে ঢুলতে নামল সারফরাজ। আবছা আলোয় তার মুখভাব বোঝা গেল না। যখন গাড়ির হেডলাইটের সামনে এসে দাঁড়ালো সারফরাজ, তখন তার কাতর মুখশ্রী নজরে এলো।
রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সারফরাজের মনোভাব। গাড়ির সামনে দাঁড়িয়ে ব্যালকনির দিকে তাকিয়ে বুক চাপড়ে ঘোর লাগানো গলায় সারফরাজ উচ্চ স্বরে ডেকে বলে উঠল, বুকের এইখানটায় খুব যন্ত্রণা হচ্ছে রূপকথায়। বুক পুড়ে খাঁক হয়ে যাচ্ছে, কলিজাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। একবার এইখানটায় মাথা রেখে আগুনটা নিভিয়ে দেবে? জ্বলুনি কমলেই চলে যাব, প্রমিস। অধিক নেশায় দাঁড়িয়ে থাকতে পারছে না সারফরাজ। এদিকে সেদিকে হেলে পড়ে যাচ্ছে সে। তবুও নিজেকে সামলে পুনরায় বলে উঠল, নেশাটা খুব ধরেছে, কিন্তু বুকের আগুন নেভাতে পারছে না। ডেটলেস অ্যালকোহল, সব দোষই অভিটার। ওকে শাস্তি দেব পরে। আগে বলো, রাখবে এই বুকে মাথা? চলে যাচ্ছে বড় বুক, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। উপশম করবে আমার বুকের এই যন্ত্রণা? পূব আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে নিঃশব্দে। মেঘের ঘন কালো আস্তরণ ধীরে ধীরে জলের ন্যায় বিস্তৃত লাভ করছে পুরো আকাশ জুড়ে। থোকায় থোকায় মেঘরাশি ক্ষীণ ঝাপসা আলোর বিলিয়ে দেওয়া রূপালী চাঁদকে গভীর মমতায় ঢেকে নিল। মুহূর্তেই গগন কাঁপিয়ে ঝরঝর শব্দে ঝরে এলো হিমধারা। সারফরাজ একটুও চমকালো না হঠাৎ জলের স্পর্শে। সে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ব্যালকনির দিকে। রূপকথা সারফরাজের ঝাপসা নীলে চোখ জোড়ায় দৃষ্টি রেখে অভিমান ঠায় দাঁড়িয়ে রয়েছে। মনে কোনো দ্বিধা সংশয় কিচ্ছুটি নেই, শুধু অল্প পরিমাণ অভিযোগ আর অনুযোগ। সারফরাজের উন্মুক্ত শক্ত বক্ষে বর্ষধারা আছড়ে পড়ছে সমান তালে। সেগুলোর উপর রূপকথা সামান্য ঈর্ষা হলো বোধহয়। বাঁকা চোখে সারফরাজের লোমহীন প্রশস্ত বুকে একবার নজর বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, ওই বুকে আমি আরো আগুন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দেব। বৃষ্টির জলের সাহস কত! ঘন বৃষ্টি ঝিরঝির ধারা ভেদ করে এবার আর রূপকথার মায়াবী মুখশ্রী দেখতে পেল না সারফরাজ। নেশায় পুরো শরীর মাথা টলছে। ঝাপসা চোখে বৃষ্টির জলের পানে তাকিয়ে বুক চেপে ধরে সারফরাজ এলোমেলো গলায় বলে উঠল, শালার হৃদয়ের আগুনটা বৃষ্টির জলেও নিভে না, কি কঠিন দহন। টলতে টলতে ভেজা আঙিনায় ঘাসের উপর হাঁটু মুড়ে বসে গেল। এরই মাঝে বিকট শব্দে বাজ পড়ল। তাতে সারফরাজ তাচ্ছিল হেসে বলল, বুকের ভেতরের হাহাকারের আওয়াজ বাইরে পর্যন্ত তর্জন গর্জন করে শব্দ তুলছে। পাঁজরের নিচে এতই যন্ত্রণা বুঝি? সারপ্রাইজকে পড়ে যেতে দেখে আর অভিমান করে দাঁড়িয়ে থাকতে পারল না রূপকথা। সদর দরজা খোলা, বৃষ্টির জল ঠেলে দৌড়ে এলো সারফরাজের সামনে। এরপর মিহিস্বরে ডাকলো সারফরাজ। সারফরাজ রূপকথার ডাক শুনে ওপরে মাথা তুলে তাকালো। এরপর গাড়ির ফ্রন্ট ব্যাম্পারে ভর দিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির জলে রূপকথার কাজসম চুলগুলো লেপ্টে আছে। চোখ মুখ সদ্য পুষ্পটিত শিশির স্নানের ভেজা গোলাপের ন্যায় ঠেকল সারফরাজের কাছে। রূপকথা স্বর্গীয় রূপে মন্ত্রমুগ্ধের ন্যায় রূপকথার দিকে ঝুঁকে দাঁড়ালো সারফরাজ। এরপর দুই হাতে আজলাই রূপকথার কোমল মুখশ্রী ধরে কম্পিত গলায় বলল, দ্য রিয়েল প্রিন্সেস অফ ফেয়ারি টেল। রূপকথা সারফরাজের চোখের দিকে তাকিয়ে ভারী স্বরে শোধালো, তুমি মদ খাও? সারফরাজ মাথা ঝাঁকালো। এরপর ব্যথাতুর মুখে বলে উঠল, বুকের এইখানটায় অনেক অনেক যন্ত্রণা রূপকথা। সেই যন্ত্রণা কাউকে বলা যায় না। এই যে কোটি কোটি টাকার গাড়ি, এই যে গায়ের দামি পোশাক, টাকা পয়সা, রাজত্ব, কোনো কিছুই বুকের এই যন্ত্রণা কমাতে পারে না। দগদগে হৃদয়ে খালি ছটফট করে, কেউ খোঁজ রাখে না। রূপকথার মায়া হলো সারফরাজের জন্য। সে আলগোছে সারফরাজের বুকে মাথা ছুঁয়ে শোধালো। এবার বোকার মতো অল্প হাসলো সারফরাজ। এরপর ধরা গলায় বলল, আরাম লাগছে। রূপকথা সারফরাজকে শক্ত হাতে জড়িয়ে অভিমানী গলায় বলল, কাল কষ্ট দিয়েছিলে কেন? আমি খারাপ মানুষ তাই? তুমি খারাপ? আমি মনস্টার, দৈত্য, দানব, উশৃঙ্খল পশু। রূপকথা সারফরাজের ঠোঁটে সরু আঙুল চেপে ধরে বলে উঠল, পচা কথা বলে না। ঠোঁটে রূপকথার আঙুলের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল সারফরাজ। হৃদগতি তেজ হলো 3 গুণ হারে। বুকের খাঁচা ভেঙে এই বুঝি হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে। রূপকথার হাতের কবজিতে চেপে ধরে সারফরাজ নিঃশব্দ গলায় বলল, আমি পাপী, আমি আর মানুষ নেই রূপকথা, আমার কাছে এসো না।
পাপের তাপে তুমিও পুড়ে যাবে, জানো না? কেউ মরে পাপে, কেউ তাপে। রূপকথা শক্ত ঠোঁটে বলল। তুমি এসেছো সারফরাজ? রূপকথা চট করে করা উত্তরে অল্প বাঁকা হাসলো সারফরাজ। এরপর বলল, বেশ বড় হয়ে গেছো তাই না? বড়দের মুখে মুখে কথা বলো। রূপকথা সারফরাজের বুক থেকে মাথা তুলতে চাইল। সারফরাজ ঠেসে ধরে বলে উঠল, আগুন নিভে অঙ্গার থেকে ধোঁয়া উঠছে, আর কিছু সময় পর ধোঁয়া থেমে যাবে। রূপকথা সারফরাজের পুরুষালী গন্ধ আর নিকোটিনের গন্ধে চোখ বুজে বলে উঠল, সিগারেট ফুকেছো? অনেক। কেন? মাঝে মাঝে নিজেকে পোড়াতে শান্তি লাগে, কিন্তু আমার সেই শান্তি বিনষ্ট করছো তুমি, ঠিক পস্তাবে। পস্তাতে চাই আমি। বোকা মেয়ে, নিস্তার পাবে না আমার হাত থেকে। আমি নিস্তার চাই না। রিয়েলি? হ্যাঁ। সারফরাজ অবাক চোখে রূপকথাকে দেখলো। এরপর বলল, সময় নাও। রূপকথা চোখ বুজে প্রত্যুত্তর করলো, 12টা বছর সময় নয় কি? নাকি তোমার নাগাল পেতে আরো যুগ যুগ প্রতীক্ষা করা প্রয়োজন আমার? সারফরাজ জবাব দিল না, শুধু বলল, আমি সত্যিই পাপী। পাপ ধুয়ে দেবার দায়িত্ব আমি নিতে চাই। সারফরাজ বুক থেকে সরিয়ে দুই কাঁধে চেপে ধরে রূপকথার চোখে চোখ রাখলো। এরপর বলে উঠল, ভালোবাসা আমি বুঝি না, আমার কাছে হিংস্রতা ছাড়া আর কিছুই নেই। রূপকথা, আবেগে গা ভাসিয়ে ভুল করছো তুমি, পরে কাঁদবে। রূপকথা ধীর লয়ে বলল, সেই কান্নার জল যদি তোমার বুকের আগুন নেভাতে পারে তবে আমি আজীবন কাঁদতে রাজি। শীতল বাতাস আর বৃষ্টির ভারী ধারা রূপকথার শরীরে কাঁপন তুলল, সেই সাথে তিত্তির করে কেঁপে উঠল গোলাপি ঠোঁটজোড়া। সারপ্রাইজ অবাক চোখে এহেন মোহনীয় দৃশ্য উপভোগ করলো। এরপর বুকে চেপে ধরে বলল, আমাকে যেতে হবে রূপকথা, বুকের কন্ডিশন শোচনীয়। রূপকথা উদ্বিগ্ন চোখে বলল, ব্যথা হচ্ছে? না, বাসনার তাড়না হাতুড়ি পেটাচ্ছে, ওসব তুমি বুঝবে না। বলেই রূপকথাকে ফেলে গাড়িতে উঠে বসলো সারপ্রাইজ। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জানালার কাজ নামিয়ে উঁচু আওয়াজে বলল, আমি মরে গেলে আমার ছায়াও কিন্তু তোমার পিছু ছাড়বে না, ভেবে চিন্তে ডিসিশন নিও, পরে কিন্তু মুক্তি পাবে না। বলেই গাড়ি হাঁকালো সারপ্রাইজ। রূপকথা ঠোঁট টিপে হেসে বলে উঠল, পাগল একটা। সারপ্রাইজের গাড়ি দৃষ্টি সীমানা থেকে মিলিয়ে যেতে ভেজা শরীরে পা টিপে ঘরে ঢুকে দরজা আটকে দিল রূপকথা। এরপর পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিজের কক্ষে ঢুকলো। কক্ষের বিছানার ওপর ন্যালিকে দেখে একটু অপ্রস্তুত হলো রূপকথা। বোকা ন্যালি কেমন চতুর চোখে রূপকথার পানে তাকিয়েছে। রূপকথা ন্যালিকে দেখে ভয়ের তো মুখে শোধালো, ঘুমাসনি? ন্যালি মাথা দুলিয়ে বলল, সারফারাজ এসেছিল? রূপকথা অল্প করে উত্তর দিল, প্রেমে পড়েছিলি? জানি না। বালিশের তলায় বন্দুক রাখা ওই ছেলে নিশ্চয়ই সাধারণ মানুষ বালিশের তলায় বন্দুক রেখে ঘুমায় না, তাই না? নীলি, ও খুব খারাপ মানুষ, সেটা স্বীকারোক্তি দিয়েছে আমার কাছে, কিন্তু আমি ওকে ফেরাবো, তুই দেখিস। ন্যালি তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, মামা মামি কষ্ট পাবে রূপকথা, তুই ভুল পথে হাঁটতে চাইছিস। রূপকথা কোনো উত্তর না দিয়ে শুকনো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝটপট কাপড় পাল্টে বেরিয়ে ন্যালিকে আগের জায়গাতেই পেল। হয়তো উত্তর শোনার আশায় অপেক্ষা করছে ন্যালি। ন্যালির ভাবভঙ্গি বুঝতে পেরে রূপকথা নিচু গলায় বলল, সারপ্রাইজের সাথে আমার বন্ধন একদিন দুদিনের নয় নীলি। ও আমার কোনো ক্ষতি করবে না এবং হতেও দেবে না, ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি। ন্যালি আর কথা বাড়ল না, শুধু অবিশ্বাসও গলায় বলল, বেস্ট অফ লাক। ন্যালি চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল রূপকথা। এরপরে শীতল শরীর উষ্ণ করার উদ্দেশ্যে কাঁথা গায়ে জড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, তুই কি করে বুঝবি নীলি, সারপ্রাইজের বুকে আমি কতটা শান্তি পাই। ওটা যে আমার নিরাপদ আশ্রয়স্থল। বাবা মা হারানোর পর ওখানেই তো আমার বাসা ছিল। সে যে আমায় আগলে নিত জানে। সকালে বেশ দেরিতে ঘুম ভাঙল সারফরাজের। ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল সারফরাজ। এরপর স্ক্রিনে সময় দেখে নিল, বেলা প্রায় মধ্য দুপুর। এরপর একবার আজকের তারিখটা পরখ করলো। আলগোছে হাতের ফোনটা বালিশের পাশে রেখে চোখ বুজে শটান শুয়ে রইল কিছু সময়। এরপর পুনরায় ফোন হাতে নিয়ে অভিরূপকে মেসেজ করলো, দুপুর 1:30টার ফ্লাইটে লুইস আর ইয়ং ল্যান্ড করবে, প্লিজ রিসিভ করে নিস ওদের। ছোট বার্তাখানা পাঠিয়ে উবুর হয়ে বালিশে মুখ গুজল।
ঝাপসা এলোমেলো স্মৃতিপটে গত রাতের মুহূর্ত ধরা দিল। অনন্য ভালো লাগার পাশবালি সে চেপে ধরল সারফরাজ। এরপর ঘুম জড়ানো গলায় নিজেকে নিজেই শোধালো। সিরিয়াসলি? ভেতর থেকে আসা উত্তরে লাজুক হাসল সারফরাজ। এরপর বালিশে কয়েকটা পাঞ্চ মেরে ভাঙা গলায় বলে উঠল, কি সাংঘাতিক বিচ্ছু মেয়ে, আমাকে কুপকাত করে তবেই ক্ষান্ত হলো। ঘড়ির কাঁটা তরতর করে আরো খানিক সময় গড়ালো। আর শুয়ে থাকতে পারল না সারফরাজ, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। এরপর চলে গেল ফ্রেশ হতে। মেডিকেল কলেজের ফার্স্ট ডে থাকায় সকালবেলা ক্লাস অ্যাটেন্ড করার জন্য না খেয়েই চলে এসেছে ন্যালি আর রূপকথা। দুপুরের আগে আগেই খিদেই তালগোল পাকিয়ে গেল ন্যালির। ক্যান্টিন থেকে দ্রুত অল্প কিছু খেয়ে ফিরে আসলো লাইব্রেরিতে। এরপর মেডিকেল সায়েন্সের উপর লেখা একটা বই নিয়ে নাড়াচাড়া করলো রূপকথা। প্রথম দিনের জন্য সব কিছুতেই কেমন এক্সাইটমেন্টে কাজ করলো তার ভেতর। ন্যালি রুটিন চেক করে রূপকথার উদ্দেশ্যে বলে উঠল, পরের ঘন্টা ক্লাস আছে। রূপকথা ভাবুক হয়ে শোধালো, কি ক্লাস? বায়োলজি। রূপকথা আর কিছু শোধালো না, কিন্তু ন্যালি মনমরা হয়ে রইল। রূপকথা ন্যালির দিকে তাকিয়ে শোধালো, মন খারাপ কেন? কলম কামড়াতে কামড়াতে ন্যালি উত্তর করলো, দুটো ক্লাস করলাম, একটাও কোনো ইয়াং হ্যান্ডসাম ডাক্তার দেখলাম না। যা দেখলাম সব ঘাটের মরা। অথচ গল্প উপন্যাস বা মুভিতে কি সুন্দর সুন্দর ডাক্তারের লেকচার। ধ্যাত, মুডটাই স্পয়েল হয়ে গেল। রূপকথা ন্যালির ভাবনায় কপাল কুঁচকে শোধালো, পড়তে এসেছিস নাকি জামাই খুঁজতে? ন্যালি বোকা চোখে রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, নিজে তো একটা জুটিয়ে নিয়েছো, এর জন্যই আমার মতন সিঙ্গেল মানুষের ব্যথা বুঝবা না গো, বুঝবা না। রূপকথা হাত ঘড়িতে একবার সময় বুলিয়ে বলল, চল, নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ন্যালি ঠোঁট উল্টে মন খারাপের ঢং করে উঠে রূপকথার পিছু পিছু ছুটল। এরপর ক্লাসে ঢুকে মাঝখানে আসনে বসলো। ক্লাসে সবাই যখন এটা সেটা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখন হেলে দুলে একজন প্রফেসর এলেন। তাকে সম্মান প্রদর্শন করে ন্যালি কপাল চাপড়ে বলল, রূপকথা দাঁত পিষে চোখ গরম করে ন্যালির এহেন বেফাস কথায় বায়োলজিক্যাল লেকচার নিজের নাম পরিচয় দিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আজ আপনাদের ক্লাস নেব না। একজন গেস্ট ডক্টর এসেছেন আমাদের হসপিটালে, তিনি আজ আপনাদের ক্লাস নেবেন। বলে বেরিয়ে গেলেন এনায়েত উল্লাহ। এনায়েত উল্লাহ চলে যেতেই ক্লাস জুড়ে শোরগোলের সৃষ্টি হলো। সেই শোরগোলকে আরও দুধাপ বাড়াতে ভেতরে প্রবেশ করল লম্বা চওড়া অত্যাধিক ফর্সা সুদর্শন এক যুবক। তাকে দেখে পুরো ক্লাসের মেয়েরা যেন জ্ঞান হারানোর উপক্রম হলো। যুবক সকলের উদ্দেশ্যে গম্ভীর ভারী গলায় বলে উঠল,